দেখা যায় যে একজন মা তার কিন্তু শুধু একটা অনুপুষ্টির ঘাটতি হয় না, তার মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি থাকে এবং সেটা কিন্তু পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বাংলাদেশের প্রতি 2টা গর্ভবতী মায়ের একটা মা হচ্ছে অ্যানিমিয়াতে ভোগে। বারবার যেটা আসছে আলোচনায় যে আমাদের হেলথের ক্ষেত্রে ডোনার ডিপেন্ডেন্সি কমাইতে হবে। বড় বটটাকে আমরা দেখছি, এটাকে চ্যানেল করে পুষ্টি পর্যন্ত আনার কাজটা আমাদের জন্য খুব সহজ না। যখন আমরা স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে আসি আমরা দেখি ওই জায়গাটা ফ্রেগমেন্টেড। জেন্ডার বেসড ভায়োলেন্স আসলে আমরা যখন পুষ্টি সেবার কথা বলি তখন কিন্তু আসলে খুব একটা আলোচনায় আনি না। আমরা লাস্ট 20 ইয়ার্স ধরে শুনছিলাম ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট, কিন্তু আমার কাছে মনে হয় এখন হয়তো আমরা কিছু অবজার্ভও করছি। যেমন লাস্ট ইয়ারে হয়তো আমরা রেইনি সিজনটা অনেক বেশি লেংথে দেখেছি, উইন্টার সিজনটা একটু শর্টেন দেখেছি। তো এগুলো আসলে হয় আমাদের প্রোডাকশনকেও ডিক্রিজ করবে, অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্ট আরও নতুন নতুন ইনফেকশিয়াস ডিজিজগুলোকে আমার দেশে আসলে এগুলার এই প্রিভ্যালেন্স রেটটা বৃদ্ধি পাবে। তো এই সব কিছু অ্যাড্রেস করতে চাইলে আমরা বলবো সবাই একসাথে কাজ করে নিউট্রিশন রিলেটেড পলিসিসগুলো আমরা আরও সূক্ষ্মভাবে নিতে পারি এবং সেই পলিসিগুলো যেন আমরা যে গোলগুলো সামনে রেখে করে থাকি সেটা যেন প্রপারলি অ্যাচিভ করা যায়। এবং এখানে যদি এবং প্রপার মনিটরিং ইভ্যালুয়েশনের মাধ্যমে এখানে যদি কোনো লুফলস থেকে থাকে, কোনো ড্রব্যাকস যেগুলো থেকে থাকে, নেক্সট স্টেপে যেন আমরা সেগুলো কারেকশন করি, সেই ধরনের ইনিশিয়েটিভ নিতে পারি, তাহলে আমরা হয়তো খুব ভালো একটা জাতি হতে ইনশাল্লাহ নেক্সটে দেখতে পারবো। দেখা যায় যে একজন মা তার কিন্তু শুধু একটা অনুপুষ্টির ঘাটতি হয় না, তার মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি থাকে এবং সেটা কিন্তু পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে যে বিহেভিয়ার, আচরণগত, কিন্তু আমরা এখনও মনে করি অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এমএমএসের ক্ষেত্রে মনে করা হয় যে এমএমএস যদি নেয় তার প্রেগনেন্সি পিরিয়ডে, সেক্ষেত্রে তার বড় বাচ্চা হতে পারে, তার নর্মাল ডেলিভারিটা হয়তো বা হবে না, সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সির সময়টাকে অনেক সময় ডিসকারেজ করা হয়। তো এগুলো হচ্ছে বড় চ্যালেঞ্জ যেগুলো এখন আমাদের রয়ে গেছে। আমাদের কাছে সলিউশন আছে, এমএমএস ট্যাবলেট আমাদের কাছে আছে। আমাদের এখন আচরণগত পরিবর্তনটা খুব জরুরি, সেই সাথে আমাদের যে ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটি, যে সবসময় যাতে একটা সাপোর্ট থাকে এই এমএমএসকে স্কেল আপ করার জন্য, সেটা, এবং একই সাথে হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট এবং কমিউনিটি হেলথ ওয়ার্কারদের অনেক বড় একটা ভূমিকা। এগুলো নিয়ে যদি আমরা সমন্বিতভাবে কাজ করি, যে সঠিক বিনিয়োগ, সঠিক আচরণ এবং সঠিক নীতির মাধ্যমে যদি আমরা আসলে কাজ করি, তাহলে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট যে ডেফিসিয়েন্সি সেটা একদম ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে আমরা দেশ থেকে মোকাবেলা করতে পারবো। শিশু এবং মাতৃপুষ্টি নিয়ে যদি স্যার আমি সবাইকে যদি একটু ইনফর্ম করি যে মাতৃপুষ্টিতে আমরা গত বছর বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বিবিএস এর সাথে ইউনিসেফের যেটা মাল্টি ক্লাস্টার ইন্ডিকেটর সার্ভে হয়, সেখান থেকে আমরা জানি যে বাংলাদেশের প্রতি 2টা গর্ভবতী মায়ের একটা মা হচ্ছে অ্যানিমিয়াতে ভোগে। তাহলে এই যে অ্যানিমিয়াতে ভোগে এবং হচ্ছে তাদের যে আপনার এসেনশিয়াল সার্ভিস গ্রহণের যে হার, সেই হারটা অনেক কম। যে আয়রন ফলিক অ্যাসিড প্লাস হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ারের যদি আমরা ANC4 কাভারেজ দেখি, মাত্র 40% গর্ভবতী মা ANC4 কাভারেজ দেয়। আমরা তখন যদি তার সাথে যদি কোয়ালিটিকে আপনার হচ্ছে ট্যাগ করা হয়, তাহলে মাত্র 21% মা হচ্ছে আপনার কোয়ালিটি ANC সেবা পায়। তার মানে প্রাইমারি হেলথ কেয়ার ইন্টিগ্রেশনের পাশাপাশি আমার মনে হয় মানসম্মত পুষ্টি সেবা বাচ্চাদের এবং মায়েদেরকে কীভাবে দেওয়া যায়, শুধু কোয়ান্টিটি না স্যার, আমাদের এখন কোয়ালিটির দিকেও একটু নজর দেওয়ার সময় আসছে। আমাদের এই যে পুষ্টি ক্ষেত্রে যে বিনিয়োগটা হচ্ছে সেটা কোনো ট্র্যাকিং সিস্টেম নেই, সমন্বিত কোনো ট্র্যাকিং সিস্টেম নেই। সেই সিস্টেমটা এস্টাবলিশ করা খুব ইম্পর্টেন্ট, মনিটরিং করা। আর ফাইনালি আমাদের যে বাজেট এটা আছে, সীমিত বাজেটটাই ব্যবহার করা যেতে পারে। সেই সাথে সাথে আমাদের একটা বড় ধরনের সুযোগ হয়তো আমরা অতটা নিচ্ছি না, কিছুটা নিচ্ছি, প্রাইভেট সেক্টর ইনভলভ, কিন্তু প্রাইভেট সেক্টরের মানে এনগেজমেন্টটা আরও বাড়ানো দরকার। এখান থেকে ডিফারেন্ট ওয়েতে ফাইন্যান্সিংটা আসা সম্ভব। ইনোভেটিভ ফাইন্যান্সিং হতে পারে, এখানে হতে পারে যে নীতি সহায়তা দিয়ে তাদের পুষ্টি খাবারের ব্যাপারে প্রণোদনা দেওয়া যেতে পারে। আবার যারা ক্ষতিকর খাবার তৈরি হচ্ছে, যেটা যেমন সুইট অ্যান্ড বেভারেজ যেগুলো আছে, সেখানে করার উপরে ফাইন্যান্সিংটা নিয়ে আসতে হবে। দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ অফ ডুইং দ্যাট। আর একটা বিষয় আছে, বাংলাদেশ গভর্নমেন্ট যদি এটাকে ইনিশিয়েটিভ নেয়, ডেট সোয়াপ, যে আমরা এখন বিরাট সমস্যা হলো আমাদের ডেট, যে আমাদের যে ঋণ আছে সেই ঋণে বড় অংশ বেড়ে যাচ্ছে। সো গভর্নমেন্ট দিস ইজ দ্য সময় যেগুলো হয়তো ডেভেলপমেন্টের সাথে আপনার সোয়াপ করে নিলে, ডেটটাকে আমরা ট্রান্সফার করে ওই ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্টের সাথে লিঙ্ক করলে বাংলাদেশ গভর্নমেন্ট অনেক উপকৃত হবে, ফাইন্যান্সিং অনেক চলে আসবে। বারবার যেটা আসছে আলোচনায় যে আমাদের হেলথের ক্ষেত্রে ডোনার ডিপেন্ডেন্সি কমাইতে হবে।
হেলথের ক্ষেত্রে রাষ্ট্রীয় মানে বিনিয়োগ বাড়াতে হবে। এটা হলো সোজা কথা। এটার জন্য অন্যদিকে তাকায় থাকলে আমাদের ক্রাইসিস মুহূর্তে আমরা দেখছি যে আমরা এটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারি না, ঠিক আছে? তাহলে আমরা ভালো কমিউনিটি ভিত্তিক যদি আমরা কোনো ভালো রেসপন্সিভ সেবা কেন্দ্র চাই, তাহলে আমাদের অবশ্যই আমাদের বাজেটে এটা কি করতে গুরুত্ব দিয়ে দেখতে হবে। বড় বটটাকে আমরা দেখছি, এটাকে চ্যানেল করে পুষ্টি পর্যন্ত আনার কাজটা আমাদের জন্য খুব সহজ না। এটাকে খুবই সিস্টেম্যাটিক্যালি দেখতে হবে। এই পদক্ষেপগুলো খুবই সচেতনভাবে জেনে বুঝে গুছিয়ে করতে হবে। তবেই স্বাস্থ্য এবং পুষ্টিতে আমরা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জকে মোকাবেলায় যে ফান্ডিংগুলো আছে সেগুলোকে এ পর্যন্ত আনতে পারবো। এটা দিয়ে আমি শুরু করতেছিলাম এই যে কারণে যে যখন আমরা ক্লাইমেট চেঞ্জের কারণে যে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার কথা বলি বা পুষ্টি সমস্যার কথা বলি, ক্লাইমেট চেঞ্জ ফাইন্যান্স সেটাকে কিন্তু সবসময় সবটুকুকে জলবায়ু পরিবর্তনের কারণ হিসেবে দেখেন না। তার যথাযথ কারণও আছে, যুক্তিও আছে। এনভায়রনমেন্টাল পরিবর্তন একটা প্রাকৃতিক প্রসেস। এই এনভায়রনমেন্টাল পরিবর্তনের কারণে অনেক কিছু হবে, অনেক অসুখ হবে, অনেক সমস্যা হবে, এটা হবেই। তো এইটার মধ্যে থেকে কতটুকুকে আসলে জলবায়ু পরিবর্তনে অ্যাট্রিবিউট করা যায়, পুষ্টির এই সমস্যার কতটুকু আসলে সেই জলবায়ু পরিবর্তনের স্পেসিফিক কারণে হয়, সেইটা যদি আমরা সঠিকভাবে উপস্থাপন করতে না পারি এবং প্রমাণ করতে না পারি, তাহলে আমরা ওখান থেকে কিন্তু ফান্ডিংগুলোকে নিতে পারবো না পুষ্টির জন্য। তো এর মানে এই না যে গ্লোবাল এভিডেন্স এবং কান্ট্রি এভিডেন্স এটাকে সমর্থন করে না যে জলবায়ু পরিবর্তনের কারণে পুষ্টি সমস্যা হচ্ছে না, অবশ্যই হচ্ছে। এখন আমরা যেভাবে আমাদের তথ্যকে সংগ্রহ করছি এবং যেভাবে আমাদের গবেষণাগুলো আছে, এটা কি ওই পার্টিকুলার যে চাহিদা জলবায়ু পরিবর্তনের ফাইন্যান্সের জন্য সেটাকে ফুলফিল করছে কিনা? খুব ছোট করে বলতে গেলে না, অথবা আংশিক। তো ওটাকে আসলে আমাদের খুব ভালো করে ভাবতে হবে। যখন আমরা এখন নিউট্রিশন সার্ভেলেন্সের কথা সাজাচ্ছি, যখন আমরা আমাদের সামনের বলছি যে সমস্ত গবেষণাগুলো একটার সাথে একটা পরিপূরক হতে হবে, তখন ওই ডিজাইনে এই কম্পোনেন্টকে যদি এখনই আমি ঢুকাতে না পারি, তাহলে অ্যালং দ্য লাইন 10 বছর পরে অনেক তথ্য নিয়েও আমি জলবায়ু ফাইন্যান্স যেটা, ক্লাইমেট ফাইন্যান্স যেটা, ওটাকে অ্যাক্সেস করতে পারবো না। সেইটা মাথায় রেখে আমাদেরকে আজকে থেকে আগাতে হবে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট আমরা আমাদের দেশে প্রচুর পরিমাণে ওআরএসের মতন আমরা অ্যান্টিবায়োটিক কিনতে পারি, এবং তাতে দেখা গেছে কি যে সিরিয়াসলি বড় খুব মানে কঠিন জীবাণুগুলো হচ্ছে আপনার মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, এবং ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে এই যে ম্যালনারিস্ট হচ্ছে বাচ্চাগুলা তারপরে সিক হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, অ্যান্টিবায়োটিক কাজ করছে না। যে আমাদের কথা হচ্ছে যে আমি তো রিসার্চ টিমে যাইতেই পারি, কিন্তু আমাদের যেটা একটা বড় সমস্যা, যেটা অনেকেই আইডেন্টিফাই করেছেন, যে এই প্রজেক্ট ব্যাপারটা আমাদেরকে কিন্তু শেষ করছে। মানে আমরা 2 বছর 3 বছর প্রজেক্ট চলে, যে প্রজেক্ট শেষ আছে, এখন তো প্রজেক্টে পয়সা নাই, এখন আর কাজ আগাচ্ছে না। কিন্তু আমাদেরকে যে গভর্নমেন্ট লেভেলে আমাদেরকে ওই জিনিসগুলা মানে একটা ইন্টিগ্রেট করার ব্যবস্থা করতে হবে। অ্যাটলিস্ট গভর্নমেন্ট কিছুদিন কন্টিনিউ করতে পারে, যেটা সেটার একটা বড় আসপেক্ট কিন্তু আমাদের দরকার আছে। না হলে এই প্রজেক্ট করলে আমাদের যেমন হয় কি, আমরা উই লিভ অন রিসার্চ, আমাদেরকে রিসার্চ করতে হয়, আমাদেরকে এভিডেন্স ডেভেলপ করতে হয়, বাট আমরা কিন্তু এভিডেন্স ডেভেলপ করে আপনাদের টেবিলে দিয়ে দিই টু গেট ইট ইন্টিগ্রেটেড। এটার রাইট কিন্তু আমাদের না। আপনি আমাকে এক্সপ্লেন চাইতে পারেন যে ওয়াই ইউ আর ডুইং দিস, কিন্তু আমি বলতে পারি না যে ইট শুড বি ইন্টিগ্রেটেড ইন দ্য পলিসি। যখন আমরা স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে আসি, আমরা দেখি ওই জায়গাটা ফ্রেগমেন্টেড। আমি স্বাস্থ্য, হেলথ ওয়াশ এবং নিউট্রিশন, এই 3টে সার্ভিসটাকে একসাথে নিয়ে আসতে পারি না। আমি যখন বলি যে আমার প্রাইমারি হেলথ কেয়ারকে স্ট্রেনথেন করতে হবে, রিফর্ম করতে হবে, আমরা এখন এসে কথা বলছি যে রিফর্ম করতে হবে, তো আমরা যদি একদম লোয়েস্ট স্ট্রাকচারটাতে যাই, আমাদের কমিউনিটি ক্লিনিকে যাই, ওখানে গিয়েও আমরা দেখি যে এই জায়গাটাতে, যেটা আজিজ ভাই ফ্ল্যাগ করেছেন, যে এখনও এই যে এইচডব্লিউ যারা আছেন তাদের জব ডেসক্রিপশনে এই নিউট্রিশনটা কীভাবে ইন্টিগ্রেটেড হবে সেটা ইমপ্লিমেন্টেড হচ্ছে না। এত বছর পরে এসে আমরা ওই জায়গায় পারছি না। সো আমরা স্থায়িত্বকরণের দিক থেকে কোথায় যাব তাহলে? আমরা যখন দেখি যে চ্যালেঞ্জটা কোথায়, যে এখন পর্যন্ত আমি যেই অ্যাওয়ারনেসটা ফিল্ড লেভেলে তৈরি করছি, যে একটা বাচ্চা স্টান্টিংয়ে পড়েছে কিনা, বাচ্চা ম্যালনিউট্রিশনে ভুগছে কিনা, তার হাইট ওয়েটটা রেগুলার মেজারমেন্ট করা দরকার, যে অ্যাওয়ারনেসটা তৈরি করছি কমিউনিটি হেলথ ওয়ার্কারদের মাধ্যমে, এবং পরবর্তীতে তারা কোথায় যাবে? হয় কমিউনিটি ক্লিনিকে যাবে, তাই না, এই স্ট্রাকচারটাতে যাবে। সো ওখানে এখনও আমরা দেখতে পাচ্ছি 22 থেকে 25% মানুষজন এখনও সেই সুযোগ সুবিধাটা পায় যে তারা
হাইট ওয়েট মেজারমেন্টটা নিতে পারবে। তাহলে আমাদের তো অল্টারনেটিভ এখানে চিন্তা করতে হবে, এই মিনিমাম রিকোয়ারমেন্টটা পূরণ করার জন্য একটা অল্টারনেটিভ চিন্তা করতে হবে। সেই অল্টারনেটিভটা কী হতে পারে, যে আসলে আমাদেরকে একে তো হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে, আমাদের যে লোকাল গভর্নমেন্ট এবং ইন্টারমিনিস্ট্রিয়াল যে ইন্টিগ্রেশনটা দরকার সেটা শুরু করতে হবে, এবং সেই সাথে প্রাইভেট সেক্টরের এঙ্গেজমেন্টটাও কিন্তু আমাদেরকে অবশ্যই এখন থেকে ভাবতে হবে যে আসলে তাদেরকে আমরা ইফেক্টিভলি কীভাবে কাজ করতে পারি। জেন্ডার বেসড ভায়োলেন্স আসলে আমরা যখন পুষ্টি সেবার কথা বলি তখন কিন্তু আসলে খুব একটা আলোচনায় আনি না। জেন্ডার বেসড ভায়োলেন্স, একটা মা যদি ট্রমাটাইজড হয়, সে যদি ভায়োলেন্সের মধ্যে থাকে, তাহলে কিন্তু তার মেন্টাল হেলথ এফেক্টেড। সে কিন্তু তার ফিডিং বিহেভিয়ার বলেন, তার নিজের কেয়ার সিকিং বিহেভিয়ার বলেন, বাচ্চাকে তার যত্ন বলেন, সব কিছুই কিন্তু এফেক্টেড হয়। তো এখানে মাকে যদি যে মা স্ট্রেসের মধ্যে আছে বা ট্রমার মধ্যে আছে, তাকে যদি বলি যে তুমি ঠিকমতো খাও বা তোমার বাচ্চাকে এটা খাওয়াতে হবে, ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। তো এখানে কিন্তু আসলে আমাদের এই যে জেন্ডার বেসড ভায়োলেন্স বা এই ইস্যুটাকে আমরা কীভাবে অ্যাড্রেস করতে পারি, এটা কিন্তু একটু ভাবার সুযোগ আছে। তো এখানে আসলে আমরা মোটামুটি আলাপ করলাম আসলে আন্ডার নিউট্রিশন নিয়ে। ওভার নিউট্রিশন এটা কিন্তু একটা বড় সমস্যা এখন, এটা রুরাল আরবান সব জায়গাতেই কিন্তু একটা বড় সমস্যা ওভার নিউট্রিশন। ইন দ্য এরা অফ AI আমাদের কিন্তু আসলে ডিজিটাল অ্যাপ্রোচটাকে ইগনোর করা যাবে না কোনোভাবেই, এবং এই ডিজিটাল অ্যাপ্রোচটা যেমন এটা হতে পারে ডিজিটাল টুলস, হতে পারে SMS, হতে পারে টেলি কাউন্সেলিং, হতে পারে একটা কোনো ছবি দেখানো, কোনো ছবি পাঠানো, ভয়েস SMS, এবং এই ডিজিটাল যে টুলস এটা কিন্তু আমাদের ক্লাইমেট এফেক্টেড এরিয়া বা হার্ড টু রিচ এরিয়ার জন্য কিন্তু অনেক ইউজফুল হতে পারে। আমরা এই ম্যালেরিয়া, যক্ষ্মা এবং HIV কথা বলছি, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু রোগগুলা গ্লোবাল প্রবলেম। এটা কিন্তু এখনো সংকটজনক অবস্থায় আছে। আমরা যদিও দাবি করতে পারি যে ম্যালেরিয়া আমাদের মর্টালিটি অনেক কমে গেছে। আগে যেখানে শয়ে লোক মারা যেত, সেখানে এখন প্রতি বছরে সিঙ্গেল ডিজিট ক্রস করে না, কিন্তু তারপরেও কিন্তু অনেকে আক্রান্ত হয়। টিউবারকুলোসিস, যক্ষ্মা এখনো আর কি প্রচুর, সংখ্যাটা বললেন একজন যে মিলিয়নের উপরে। তাছাড়া এই যে HIV, সবগুলোই কিন্তু পুষ্টির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। আমাদের যদি দেখেন যখন হলে আমাদের কি হয়, অ্যাপিটাইট কমে যায়। অ্যাপিটাইট কমে গেলে আমাদের এই পুষ্টির খাবার কম খাই আমরা। এর সাথে কিন্তু আমাদের এই যে ওষুধগুলো নেই, সেগুলোরও কিন্তু অ্যাবজর্পশন হয় না বা সেগুলোরও কার্যকারিতা কমে যায়। এজন্য এই জায়গাগুলোতে যদি আমরা চাই যে এটা প্রিভিলেন্স করবে আনবো, সেখানে আমাদের পুষ্টির উপর জোর দিতে হবে। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম বাংলাদেশে দৈনিক পত্রিকা, অনলাইন এবং টেলিভিশনে স্বাস্থ্যবিদে কর্মরত সাংবাদিকদের, রিপোর্টারদের একমাত্র সংগঠন। আমাদের দুই ধরনের কাজ আছে: ফেয়ার জার্নালিজম, সঠিক তথ্য তুলে ধরা, এবং আমরা পাশাপাশি দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় আমরা প্রেশার গ্রুপ হিসেবেও কাজ করি, এবং এটি আমাদের করতে হয়। মানে গণমাধ্যমের স্বাস্থ্য ব্যবস্থার অংশ হিসাবে পুষ্টির গণমাধ্যমের ভূমিকা তুলে ধরতে হলে আমি একটু যেটা আপনাদেরকে বলি যে স্বাস্থ্য সাংবাদিক হিসাবে আমাদের যেটা বাংলাদেশে, দেশটা তো একটা রাজনৈতিক দেশ হয়ে গেছে, যে কারণে আপনাকে রাজনৈতিকভাবে এবং সার্বজনীন, অর্থাৎ পুষ্টিকে যদি আপনি সার্বজনীন করতে চান, আপনাকে নীতি এবং পলিসিগুলোকে সার্বজনীন করতে হবে। সেই জায়গাটা যদি করতে না পারি, তাহলে আমরা পুষ্টি স্বাস্থ্য ব্যবস্থাপনায় ঠিক মতো করতে পারবো না। বিভিন্ন ব্যারিয়ার, আমার প্রথম যেটা প্রশ্ন ছিল যে বিভিন্ন ব্যারিয়ার, পাবলিক প্রাইভেট যেটা পার্টনারশিপ, এই ব্যারিয়ারগুলো কিন্তু আমাদের এখনও অনেক ক্ষেত্রে এখনও রয়েই গেছে। তো প্রথম যেটা বলতে চাই যে আমাদের যেটা সাপ্লাই চেন, সেটা হচ্ছে সাপ্লিমেন্টেশন হতে পারে, এগ্রিকালচার হতে পারে, ফুড ফর্টিফিকেশন হতে পারে, কিংবা আমরা যে নিউট্রিশন স্পেসিফিক সেন্সিটিভ ইন্টারভেনশনের কথা বলছি, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই সাপ্লাই চেনে কিন্তু এখনও উইক সাপ্লাই চেন রয়ে গেছে। সো এই জিনিসগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করা উচিত। এবং আমরা যদি এগ্রিকালচারের কথা বলি, সেখানে দেখা যায় যে আমাদের প্রোডাকশান, ট্রান্সপোর্টেশন যে কস্ট, সেই ক্ষেত্রে আমাদের এখনও ব্যারিয়ার রয়ে গেছে, যে এই প্রোডাকশান কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট কিন্তু অনেক হাই। আবার আমরা যখন এই প্রাইভেট সেক্টরের কথা বলি, আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, নিউট্রিশন, ওয়াশ, স্যানিটেশন, মাদার হেলথ, চাইল্ড হেলথ,
সবগুলো ক্ষেত্রে কিন্তু রিসার্চ ডেভেলপমেন্ট সবগুলো ক্ষেত্রে কিন্তু আমাদের প্রাইভেট সেক্টর মানে ক্লোজলি জড়িত। প্রাইভেট সেক্টর ছাড়া কোনো কাজে আমরা সফলতা অর্জন করতে পারবো না। আমি মনে করি যে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল কমিউনিকেশনে দ্য কমিউনিকেশন ইজ দ্য only things that is not output oriented, that is an outcome oriented. It has been seen in your actions, in your practice. If you don't see in your practice that all you have done, it's going to vain until you see in practice. So we have to focus on this, that we know the problem, we know the solution. The problem is stuck in deliver. But if I harshly said that we are failing to deliver, and let's accept it as a person, as an inhabitants, as a government officer, whatever we have to accept it that we fail to deliver. Mane, if you just recall the history from NNP to here as NNS, the all things comes that we basically fail to deliver. লো বার্থ একটা টেন্ডেন্সি আছে এবং এটা কিন্তু পাকিস্তানে হয়েছে, কিন্তু আমাদের দেশে আমরা রিসেন্টলি একটা প্রজেক্টের জন্য খুব চেষ্টা করলাম যে এখন তো টাকা পয়সার অবস্থা খুবই খারাপ, সো ফান্ডটা পাইলাম না। এইটা হচ্ছে একটা। আর সেকেন্ড একটা আমি বলতে চাই যে আজিজ ভাই ওদের চলে গেছেন, সেটা হচ্ছে যে এই যে স্বর্ণালীর যে কাজটা আমরা করতে যাচ্ছি, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে আইসিডিডাব্লিউ থেকে যে আমরা আমাদের প্রজেক্ট টিম নিয়ে কাজ করে কিন্তু লাভ নাই, কারণ যে আমরা প্রজেক্টে উইথড্র মানে থিংস উইথড্র, আমি রেজাল্ট দিব আপনাকে। আমরা ইদানিং চেষ্টা করছি যে মোটামুটি একটা এফিকেসি যদি একটা ইন্টারভেনশন পাই টু ইনভলভ দ্য গভর্নমেন্ট মেশিনারিজ, সেইখানে মানে স্টিল আপনার ওভার দ্য ইয়ার্স এই যে HAFW এবং অনেকে বলেন যে কমিউনিটি ক্লিনিক্স CSCPরা যে কাজ করে, যেমন আপনি টেকনাফে যান, টেকনাফে CSCPরা ফ্যান্টাস্টিক কাজ করে, কারণ ওখানে কিছু ইন্টেন্সিভ আছে আদার দ্যান দ্য স্যালারিজ। আমরা NCD নন কমিউনিকেবল ডিজিজ যেটা হচ্ছে সংক্রামক ব্যাধির সাথে অসংক্রামক ব্যাধিও যদি কিন্তু ইন্টার রিলেটেড প্রত্যেকটা জিনিসই, সেখানে হচ্ছে কি যে আমরা স্টিল আরেকটু আগাইতে হবে। আমরা উই আর স্টিল মেজারিং থিংস, যে মাপছি, কিন্তু ইন্টারভেনশন তৈরি করে র্যাপিড নামা দরকার, তাহলে কিন্তু রেটগুলো অনেক বাড়তে থাকবে। আমাদের বাংলাদেশের শিশুরা সবাই যায় স্কুলে যে খাবারগুলো বিক্রি হয় সেগুলো কি আমাদের পুষ্টিমান সম্পন্ন কিনা এটা দেখলেই বোঝা যায় যে আমাদের পুষ্টিকর খাবার মানে কোয়ালিটি মানে রেগুলেশনটা কোথায় আছে। সেই রেগুলেশনের জায়গায় যদি আমরা না নিয়ে যেতে পারি তাহলে আমাদের ম্যাক্স ফাউন্ডেশন ইজ ওয়ার্কিং অন দ্যাট, এবং আমরা সেজন্যই বলি যে অন্যান্যগুলোর সাথে আমরা হচ্ছে যে প্রিভেনশনের যতগুলো জায়গা আছে এবং বিজনেস মার্কেট সিস্টেমকে আমরা এই জায়গায় নিয়ে যেতে। তো আমি এইটা শুধু অ্যাড্রেস করতে যাচ্ছি, ইকবাল ভাই যেহেতু মানে বিভিন্ন জায়গায় উনি এই ইন্টেলিজেন্ট পেপারগুলো সাবমিট করেন এবং উনি ওনার অপরচুনিটি অনেক বেশি এগুলো বিভিন্ন জায়গায় ফেস করার জন্য, তো আমরা এই প্রাইভেট সেক্টর এই জায়গাগুলোকে নিয়ে আসা একটু দরকার। আমি ওই 1 মিনিটটা এইটুকু সুযোগ না, দ্বিতীয়টা জাস্ট এখন ধন্যবাদ বলতে চাই। আমাদের উদ্দেশ্য ছিল একটা IPHN, থ্যাঙ্কস টু ডক্টর ইউনুস আলী, উনি আসলে আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন যে একটা রাউন্ড টেবিল করা যায় কিনা জাতীয় পরিষদ। আমরা একটাতে যোগ দিয়েছিলেন এই কারণে, এই টেবিলে যারা আছে তারা কাজের মাধ্যমে বলেন, বিভিন্ন ফোরামে গিয়ে বলে, কিন্তু এটা যেহেতু জাতীয় পুষ্টি সপ্তাহ, আমাদের মনে হয়েছিল যে এই যারা কাজ করছেন তাদের সবার কথাগুলো সমন্বিতভাবে কোনো একটা মিডিয়ার মাধ্যমে যদি পাবলিককে দেওয়া যায়, সেটা মনে হয় যে এটা আমরা বাইরের সবাই কিন্তু আমাদের এই রাউন্ড টেবিল বলেন বা বাইল্যাটারাল মিটিং বলেন বা মাঠের মিটিংয়ে আসতে পারে না। যদি বলি যে স্কুলের ওরা যখন সমকালের সঙ্গে এই রাউন্ড টেবিল হবে, ওনারা যখন এটা একটা সাপ্লিমেন্ট করবেন, সেইটা বাংলাদেশের সমস্ত রিডারদের কাছে যাবে, পাঠকদের কাছে যাবে। আমরা মনে করেছি এখানে যারা কাজ করছেন তারা সবাই অভিজ্ঞ, তারা সবাই পুষ্টির জন্য কাজ করতে চান। আপনাদের এই বিষয়গুলো এই মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে যান। আমাদেরকে পেশাদারিত্ব বাড়াতে হবে, আমাদেরকে দক্ষ জনবল তৈরি করতে হবে। দক্ষ জনবল তৈরি করতে হলে, ক্যাপাসিটি বিল্ডিং করতে হলে আমাদের প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, আমাদের প্রশিক্ষণ দিতেই হবে। টাইম টু টাইম আমাদের প্রশিক্ষণ আমরা দিব। একই সাথে আমরা যেই কথাগুলো বলেছি, আমাদের লজিস্টিকটা কিভাবে আমরা অ্যাভেলেবল রাখতে পারবো, সেই ব্যাপারে আমি একটু সবার সাথে একটু বলি। সবাই যেটা বলেছিলেন যে আসলে ফান্ডিংয়ের উপর কতদিন, ফান্ডিংয়ের উপর আসলে আমরাও থাকতে চাই না। আমরা অবশ্যই আমাদের সক্ষমতা তৈরি করতে চাই, যাতে করে আমি যদি বলি MMS কিংবা F75, F100, RUFT, এগুলো সবই যদি আমরা গভর্নমেন্ট সেক্টর থেকে আমাদের MSR-এর বরাদ্দ থেকে আমরা যদি ক্রয় করতে পারি এবং এটা যদি একটা নির্ধারিত সাস্টেইন করে, তবে সেই ক্ষেত্রে আসলে আমরা খুব বেশি ঝামেলার মধ্যে পড়ব না। আমাদের ন্যাশনাল নিউট্রিশন পলিসিতে বলা হয়েছে
যে নিউট্রিশন ইজ দ্য ফাউন্ডেশন অফ ডেভেলপমেন্ট, পুষ্টি উন্নয়নের বুনিয়াদ। আমরা এই নিউট্রিশনকে উন্নয়নের বুনিয়াদ হিসেবে যদি না দেখি, যদি একটা শুধু স্বাস্থ্যের উন্নয়ন চিন্তা করে আমরা কাজ করি, তাহলে কিন্তু আমরা নিউট্রিশনকে সেভাবে অ্যাড্রেস করতে পারবো না। সারা দেশব্যাপী আমরা মানুষের মাঝে পুষ্টি সেবাটাকে পৌঁছে দিতে সক্ষম হব না। আমাদের নিউট্রিশনকে আমাদের সেন্টারে রাখতে হবে। আমাদের সেন্ট্রালি যেমন আমাদের নিউট্রিশন ন্যাশনাল স্টিয়ারিং কমিটি আছে, নিউট্রিশন ইমপ্লিমেন্টেশন কমিটি আছে, আমাদের ডিজি বেএনসি বলে গেলেন যে আমাদের ডিস্ট্রিক্ট নিউট্রিশন কোঅর্ডিনেশন কমিটি, উপজেলা নিউট্রিশন কোঅর্ডিনেশন কমিটি রয়ে গেছে। এবং প্রত্যেকটা কমিটিতে আপনারা দেখবেন যে জেলা পর্যায়ে জেলা প্রশাসক হলে সভাপতি, সিভিল সার্জন সদস্য সচিব, এবং উপজেলা পর্যায়ে ইউনো সভাপতি, আমার ইউচিপি হলো সদস্য সচিব। আর মাঝখানে যে প্রত্যেকটা মিনিস্ট্রি, আমরা জানি যে আমাদের এরা মাল্টি সেক্টর অ্যাপ্রোচ, আমাদের বিশেষ করে কৃষি মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মহিলা বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, প্রত্যেকটা মন্ত্রণালয়ের জেলা এবং উপজেলা লেভেলে যে সমস্ত প্রতিনিধিবৃন্দ রয়েছেন তারা কিন্তু ওই কমিটির সদস্য। কাজেই তাদেরকে নিয়ে কিন্তু আমাদের একসাথে কাজ করার কথা। কিন্তু দুঃখজনক সুবাদে সত্য হলো আমাদের এই কমিটিগুলো আসলে সেইভাবে ফাংশনাল না। যদি তারা সেভাবে কার্যকর হতো তাহলে পুষ্টি সেবাটা মানুষের কাছে আরও বেশি পৌঁছানো সম্ভব হতো। গণমাধ্যমের যেই ভূমিকা, দায়িত্ব এবং এটাকে এগিয়ে নেওয়ার জন্য গণমাধ্যমের যে কাজ, সেটা আমরা বুঝে না বুঝে নানানভাবে করি। আমরা তো খুব অর্গানাইজডলি এটা করি না, এটা সায়েন্টিফিক্যালিও করি না। আমি আপনাদেরকে বলতে পারি যে আমরা কিভাবে শুরু করেছি যে পুষ্টি বিষয়টাকে বিভিন্ন নিউজে আমরা কিভাবে ইনকর্পোরেট করি। যেমন আমরা ডিমের দাম যখন অস্বাভাবিক বেড়ে যায়, তো আমরা চেষ্টা করি যে ডিমের বাজারের যে নিউজ আমরা করি সেখানে পুষ্টির একটা সাবহেড দিয়ে একটা প্যারাগ্রাফ রাখার জন্য, যে এটার যে আমরা কিনতে পারছি না, খেতে পারছি না, সেটার বাইরে যে আমাদের চিন্তার বিষয় পুষ্টির জায়গাটা থেকে, সেটা একটা। আবার একইভাবে মুরগির দাম বাড়লে আমরা এটা একটা চেষ্টা করি। আরেকটা আছে যে আমাদের যে লাইফস্টাইল পাতাগুলো হয় এখন অনেক দিন ধরে, আমরা সেখানে আমরা এটাকে খাবারের একটা রেসিপির একটা সেকশন থাকে, সেখানে আমরা চেষ্টা করে আসছি, যদিও আমরা রিলিজিয়াসলি এটা করতে পারি না, যে সেখানে যে খাবারটা আমরা রেসিপিটা ছাপি সেখানে এটা পুষ্টি মানটা কী হয় সেটাকে একটা অ্যাড করার জন্য। এখন আমার যেটা প্রস্তাব আজকের আলোচনা দেখে সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে একটা বলতে চাই যে আমাদের যে অনলাইনটা আছে সমকাল, আপনারা জানেন যে আমাদের রিস্টিজ বেশ ভালো আছে। সেখানে আমি প্রয়োজনে একটা পুষ্টির ক্যাম্পেইনের জন্য একটা কিছু, আমাদের হেলথ ক্যাম্পেইন অলরেডি আছে, লাইফস্টাইল আছে, আলাদা করে আমরা একটা করে দিতে পারি। সেখানে আপনাদের যে ক্যাম্পেইনগুলো আছে বা আপনাদের অনেকগুলো অর্গানাইজেশন আমরা এখানে আজকে যুক্ত হয়েছি, তাদের যদি কন্টেন্ট আমাদেরকে আপনারা দেন, আমরা ছোটো ছোটো করে সেখানে ক্যাম্পেইনের জন্য আমরা রাখতে পারি। এটা একটা লম্বা সময় ধরে, এটা একটা আমার কাছে মনে হয়েছে এটা আমরা একটা সহজে করতে পারি এবং কম এফোর্টে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি। এটা আরেকটা আছে যে আমাদের যে পুষ্টি সপ্তাহ এলে মূলত আমরা হঠাৎ করে হার্ট সপ্তাহ এলে, হার্ট দিবস এলে, আমাদের তো কতগুলো দিবস নির্ভর বিষয় চলে আসছে, সাংবাদিকতা ওটার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো সেখানে এই পুষ্টি সপ্তাহ আসলে আমরা হয়তো একটু করি, কিন্তু আমরা যেটা দেখি যে আমাদের জার্নালিস্টদের যে ক্যাপাসিটি, সেখানে স্টোরির মধ্যে একটু অপুষ্টি থাকে, তথ্যের অপুষ্টিটা খুবই মারাত্মক। এবং অনেক সময় আমাদের যে জ্ঞানের, জানার এবং জানার লোকটাকে চেঞ্জ করার যে দুর্বলতা, সেটাও এক্সপোজ হয় ওখানে।